থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকের আলোচ্য বিষয় ক্লাস 11 পদার্থবিদ্যার একটি অধ্যায় ঘর্ষণ বা ফ্রিকশন। ঘর্ষণ বা ফ্রিকশন কি, প্রথমেই আমরা এর সংজ্ঞা জানব। যে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হলে বা সৃষ্টির প্রচেষ্টা হলে, মানে দুটি তল পরস্পরের সংস্পর্শে আছে বা দুটি তল টাচে আছে, একটির সাপেক্ষে অপরটির গতির সৃষ্টি হলে বা একটির সাপেক্ষে অপরটির গতি সৃষ্টির চেষ্টা হলে একটি প্রতিরোধকারী বল তৈরি হয়, যেটি এই আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে বা আপেক্ষিক গতি সৃষ্টির যে চেষ্টা তার বিরুদ্ধে কাজ করে। একেই ঘর্ষণ বলে বা এই বলকে ঘর্ষণ বল বলে। কি বললাম? সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হলে বা সৃষ্টির প্রচেষ্টা হলে একটি প্রতিরোধকারী বলের উদ্ভব ঘটে, যেটি এই আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে বা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে কাজ করে। একেই ঘর্ষণ বলে বা এই বলকে ঘর্ষণ বল বলে। কি বললাম? সংজ্ঞাটা বোর্ডে লিখছি। সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হলে বা সৃষ্টির প্রচেষ্টা হলে কি হবে? একটি প্রতিরোধকারী বলের উদ্ভব ঘটে, যা এই আপেক্ষিক গতির বিরুদ্ধে বা আপেক্ষিক গতির সৃষ্টির যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে কাজ করে। একেই ঘর্ষণ বা ঘর্ষণ বল বলে। সাধারণভাবে সংস্পর্শে থাকা যে তল, দুটি তল যে সংস্পর্শে আছে, সেই সংস্পর্শে থাকা তলের স্পর্শক বরাবর এই বল ক্রিয়া করে। আমরা একটি উদাহরণ নিব, যে ঘরের মেঝেতে বা টেবিলের ওপর বা অন্য কোনো তলের ওপর একটি ভারী বস্তু রয়েছে, তাকে ঠেলা দিলে বা টানলে সহজে নড়তে চায় না। মনে করলাম যে একটা তলের উপর একটা ভারী বস্তু রয়েছে, তাহলে বস্তুটার ওপর দু রকমের বল প্রাথমিকভাবে ক্রিয়া করে। একটি তার ওজন নিচের দিকে, তাই তো, এবং একটি লম্ব প্রতিক্রিয়া উপরের দিকে ক্রিয়া করে। তারা পরস্পর সমান হলে
বস্তুটি সাম্য অবস্থায় থাকে। তো এবার যদি আমরা একটা আনুভূমিক বল প্রয়োগ করি, একটা এফ বল প্রয়োগ করা হলো, তাহলে বস্তুটি নড়া উচিত, কিন্তু প্রাথমিকভাবে নড়তে চাই না। আমরা যদি অল্প বল প্রয়োগ করি তাহলে নড়া উচিত, কারণ সাধারণভাবে আমরা ধরবো এই বলের বিরুদ্ধে কোনো বল নেই, কিন্তু না, বাস্তবে এখানে বাহ্যিক বল প্রয়োগ করলে অটোমেটিক এই বলের বিরুদ্ধে একটি বল সৃষ্টি হয়, উদ্ভব হয়, যেটি এই সংস্পর্শ যে তল রয়েছে তার স্পর্শক বরাবর এর বিপরীতে কাজ করে, যাকে বলা হয় ঘর্ষণ বল বা ফ্রিকশন। প্রথমে এই বাহ্যিক বলের মান যদি অল্প প্রয়োগ করি বস্তুটা নড়বে না, যদি এই বলটা আস্তে আস্তে বৃদ্ধি করি তাহলে ফ্রিকশন বলটাও আস্তে আস্তে বাড়বে, তাই বস্তুটি স্থির অবস্থাতেই থাকবে। কিন্তু এই ঘর্ষণ বল বাড়তে বাড়তে এমন একটা মানে পৌঁছাবে ঘর্ষণ বল, যাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ বল। তার বেশি বল প্রয়োগ করলে বস্তুটি নড়তে শুরু করবে, বস্তুটি গতিশীল হবে, এই তল দুটির মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হবে। এই যে তৈরি হওয়া বল, বাহ্যিক বল প্রয়োগ হলে অটোমেটিক একটি বলের উদ্ভব হয়, যেটা আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করতে চায়, বা আপেক্ষিক গতি যে সৃষ্টি হবে করছে সেই আপেক্ষিক গতি সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে ক্রিয়া করে, এই বলকে বলা হয় ঘর্ষণ বল। অথবা টেবিলের উপর একটা বই রয়েছে, বইটিকে আমি ঠেলে দিলাম, বল প্রয়োগ করে গতিশীল করলাম, তবে বস্তুটা নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে গতিশীল হবে, থামবে না, কিন্তু বস্তুটা কিছুক্ষণ পর থেমে গেল। বস্তুর ওজন তো অবিলম্বভাবে নিচের দিকে ক্রিয়া করছে, আনুভূমিক গতির ক্ষেত্রে তার কোনো প্রভাব নেই, বা লম্ব প্রতিক্রিয়ার কোনো প্রভাব নেই। তাহলে একটা বই টেবিলের উপর যদি আমি সরিয়ে দিই, কিছুক্ষণ পর থামলো কেন? থামার কারণ হলো ফ্রিকশন বা ঘর্ষণ বল, যেটি বই আর টেবিলের যে সংস্পর্শ তল, সেই তলের স্পর্শক বরাবর ক্রিয়া করে গতির বিরুদ্ধে, পরিষ্কার ভাষায় আপেক্ষিক গতির বিরুদ্ধে। তাই দুটি তল, সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে যদি আপেক্ষিক গতির সৃষ্টি হয় বা সৃষ্টির প্রচেষ্টা হয়, তাহলে একটা প্রতিরোধকারী বলের উদ্ভব ঘটে, যা আপেক্ষিক গতির বিরুদ্ধে বা সেই প্রচেষ্টার বিরুদ্ধে কাজ করে। একেই বলে ঘর্ষণ বা ঘর্ষণ বল। ঘর্ষণ বল কীরূপে কাজ করে? সংস্পর্শ তলের স্পর্শক বরাবর, সংস্পর্শ তলের স্পর্শক বরাবর ক্রিয়া করে এই ঘর্ষণ বল। এবং মনে রাখতে হবে, ঘর্ষণ বল হলো স্পর্শজনিত বল। যদি পরস্পর স্পর্শ না করে, দুটি তল যদি পরস্পর স্পর্শ না করে, তাহলে ঘর্ষণ বল সৃষ্টির কোনো প্রশ্নই থাকে না। দুটি তল সংস্পর্শে থাকবে, তাই একটি তল অপর তলের সাপেক্ষে যদি গতিশীল হওয়ার চেষ্টা করে, বা দুটি তলের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, স্পর্শে আছে দুটি তলেই একই দিকে সমান বেগে যাচ্ছে, দুটি তলেরই গতিবেগ থাকছে, কিন্তু যেহেতু দুটি তলের সমান গতিবেগ, তাই পরস্পরের মধ্যে আপেক্ষিক গতিবেগ নেই, দুটি তলের মধ্যে আপেক্ষিক গতিবেগ নেই, তাদের দুজনকার সম্মিলিত গতিবেগ রয়েছে, কিন্তু একটির সাপেক্ষে অপরটির বেগ মানে আপেক্ষিক গতিবেগ শূন্য। তাহলে দুটি তল যদি যুক্ত হয়ে একসঙ্গে চলে, তাহলে ঘর্ষণ বল সৃষ্টি হবে না। কিন্তু একটির সাপেক্ষে অপরটির যদি গতিবেগ থাকে, একটির সাপেক্ষে অপরটির গতিবেগ মানে আপেক্ষিক গতিবেগ যদি থাকে, তাহলে ঘর্ষণ বল সৃষ্টি হবে। তাই ঘর্ষণ কত প্রকারের? ঘর্ষণ হচ্ছে, প্রধানত ঘর্ষণকে আমরা দুই ভাগে ভাগ করি। ঘর্ষণ বা ফ্রিকশন
একে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় স্থিত ঘর্ষণ, একটাকে বলা হয় গতীয় ঘর্ষণ। স্থিত ঘর্ষণ বলতে স্ট্যাটিক ফ্রিকশন, গতীয় ঘর্ষণ বলতে কাইনেটিক ফ্রিকশন। এই গতীয় ঘর্ষণকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটিকে বলা হয় চল ঘর্ষণ। কি ঘর্ষণ? চল ঘর্ষণ। আরেকটিকে বলা হয় আবর্ত ঘর্ষণ। তাহলে ঘর্ষণ বা ফ্রিকশন কত প্রকারের? ঘর্ষণ বা ফ্রিকশন প্রথমত দুই প্রকার। স্থিত ঘর্ষণ বলতে স্ট্যাটিক ফ্রিকশন, গতীয় ঘর্ষণ বলতে কাইনেটিক ফ্রিকশন। গতীয় ঘর্ষণ আবার দুই প্রকার, চল ঘর্ষণ এবং আবর্ত ঘর্ষণ। চল ঘর্ষণ বলতে পিছলে যাওয়ার যে গতি, অর্থাৎ স্লাইডিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশন। আর আবর্ত ঘর্ষণ বলতে রোলিং ফ্রিকশন। তাহলে ঘর্ষণ কাকে বলে আমরা জানলাম। এরপর স্থিত ঘর্ষণ। স্থিত ঘর্ষণ বলতে এমন ঘর্ষণ যেখানে রিলেটিভ ভেলোসিটি নেই, আপেক্ষিক গতিবেগ নেই, দুটি বস্তু বা তল দুটি সাম্যাবস্থায় রয়েছে, স্থির অবস্থায় রয়েছে, কিন্তু গতির প্রচেষ্টা করছে। একটা বস্তু যখন মেঝেতে রয়েছে, আমি ঠেলা দিচ্ছি বা টানছি, আমি তো চেষ্টা করছি, যে বল প্রয়োগ করছে সেই বল বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করছে, হয়তো গতিশীল হচ্ছে না, চেষ্টা করছে। তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে বলে স্থিত ঘর্ষণ। আর গতীয় ঘর্ষণ কাকে বলে? সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে যখন আপেক্ষিক গতির সৃষ্টি হয়, তখন যে আপেক্ষিক গতির বিরুদ্ধে একটি বলের উদ্ভব ঘটে, যা আপেক্ষিক গতির বিরুদ্ধে সেই সংস্পর্শ তলের স্পর্শক বরাবর ক্রিয়া করে, তাকে বলা হয় গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ আবার দুই প্রকার, চল ঘর্ষণ এবং আবর্ত ঘর্ষণ। আমরা জানব যে ঘর্ষণ কেন সৃষ্টি হয়, ঘর্ষণ বল উদ্ভব হয় কেন, কারণ কি। তবে ঘর্ষণ বলের কারণ পরে ওগুলোতে যাচ্ছি আমরা। ঘর্ষণ বলের বা ঘর্ষণ বল সৃষ্টির কারণ। দুটি তল যখন সংস্পর্শে থাকে, কোনো তলেই পুরো মসৃণ হয় না। কোনো তলেই, যতই আমরা মসৃণ বলি না কেন, কোনো তলেই পুরোপুরি মসৃণ হয় না। আনুবীক্ষণিকভাবে প্রত্যেকটি তল কম বেশি খাঁজযুক্ত, উঁচু নিচু খাঁজযুক্ত। যখন একটি তলের সঙ্গে অপর একটি তল স্পর্শে আছে, সংস্পর্শে আছে, যদি মনেও করি যে তল দুটি খুব মসৃণ, তবুও বাস্তবে আনুবীক্ষণিকভাবে একটি তল আর একটি তল উঁচু নিচু খাঁজগুলি পরস্পরের মধ্যে আটকে থাকে। তাই যখন তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগের চেষ্টা করা হয় বা আপেক্ষিক গতিবেগ সৃষ্টি হয়, তখন খাঁজে খাঁজে ডিস্টার্ব হয়। সেই কারণে ঘর্ষণ বল সৃষ্টি হয়। কি বললাম? সংস্পর্শে থাকা দুটি তলের আনুবীক্ষণিক যে উঁচু নিচু খাঁজগুলি, তারা পরস্পরের মধ্যে আটকে যায়।
তাহলে কি লিখলাম? সংস্পর্শে থাকা তল দুটির যা আণুবীক্ষণিক উঁচু নিচু খাঁজ তারা পরস্পরের মধ্যে আটকে যায়। এই আটকে যাওয়ার কারণেই ঘর্ষণ বল সৃষ্টি হয়। অথবা তল দুটি সংস্পর্শে আছে, মানে খুব কাছাকাছি আছে, তাই এই তলের উপর অবস্থিত অণুগুলি এবং এই তলের উপর অবস্থিত অণুগুলি এতটাই কাছাকাছি আছে যাতে অণুতে অণুতে আকর্ষণ বল হচ্ছে, আন্তরাণবিক আকর্ষণ বল হচ্ছে। ভিন্ন যদি বস্তু হয় তার মানে আসঞ্জন বলের সৃষ্টি হচ্ছে, অ্যাডিসিভ ফোর্সের সৃষ্টি হচ্ছে, যেই কারণে ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে। যখন তলটিকে আমি সেপারেট করতে চাইছি, আপেক্ষিক গতিবেগ তৈরি করতে চাইছি, বা আপেক্ষিক গতিবেগ তৈরি হয়ে গেলেও এই আসঞ্জন বল তাদেরকে ধরে রাখার চেষ্টা করে, গতিশীলতায় বাধা দেয়, সেই কারণে ঘর্ষণ বল সৃষ্টি হয়। তাহলে কি বললাম? তল দুটির মধ্যস্থ অণুগুলির আন্তরাণবিক আকর্ষণ বল বা এখানে আসঞ্জন বল ক্রিয়া করে আপেক্ষিক গতি বা তার চেষ্টাকে বাধা প্রদান করে। এই কারণেই ঘর্ষণ বল সৃষ্টি হয়। তাহলে ঘর্ষণ বল স্পর্শজনিত বল। ঘর্ষণ বল প্রধানত দুইটা ভাগে ভাগ করছি, স্থিত ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ। স্থিত ঘর্ষণ বলতে দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতিবেগ নেই, স্থির অবস্থায় রয়েছে, কিন্তু আপেক্ষিক গতিবেগ সৃষ্টির চেষ্টা হচ্ছে, চেষ্টাটা হতে হবে। পুরোপুরি স্থির থাকলে স্থিত ঘর্ষণ তৈরি হবে না। একটি বস্তুর উপর আরেকটি বস্তু সাম্যাবস্থায় দাঁড়িয়ে আছে, বাহ্যিক বল প্রয়োগ করছি না, ঘর্ষণ বল কিন্তু নেই। ঘর্ষণ বল বা স্থিত ঘর্ষণ বল তখন হবে যখন বাহ্যিক বল প্রয়োগ করে আপেক্ষিক গতির চেষ্টা করা হচ্ছে। হয়তো বস্তুটির মধ্যে আপেক্ষিক গতিবেগ নেই বা নড়তে পারছে না বা গতিশীল হচ্ছে না, আপেক্ষিক গতিবেগ সৃষ্টি হয়নি তখনও, কিন্তু চেষ্টা করা হচ্ছে যখন, তখনই স্থিত ঘর্ষণ সৃষ্টি হবে। আর যখন আপেক্ষিক গতিবেগ সৃষ্টি হয়ে যাবে, গতিশীল হয়ে যাবে, তখন আর স্থিত ঘর্ষণ না, তখন গতীয় ঘর্ষণ তৈরি হবে। আমরা জানব যে স্থিত ঘর্ষণ স্থির বল নয়, পরিবর্তনশীল বল, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। আর গতীয় ঘর্ষণ একটি কনস্ট্যান্ট ফোর্স। গতীয় ঘর্ষণ বল সর্বদাই স্থিত ঘর্ষণ বলের চাইতে, স্থিত ঘর্ষণ বল যেহেতু স্থির নয়, স্থিত ঘর্ষণ বলের যে সম্ভাব্য সর্বোচ্চ মান, মানে গতিশীল হওয়ার প্রাক মুহূর্তে যে মান স্থিত ঘর্ষণের, যাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ বল, সেই সীমাস্থ ঘর্ষণ বল গতীয় ঘর্ষণের চাইতে বেশি, এটাই বেশি। অর্থাৎ বস্তুটা যখন স্থির অবস্থায় আছে, বাইরে থেকে আমি বল প্রয়োগ করে গতিশীল করার চেষ্টা করছি, কিন্তু গতিশীল হচ্ছে না, তার মানে বাহ্যিক বলকে প্রতিহত করছে, বাহ্যিক বলকে প্রতিমিত করছে ঘর্ষণ বল। তাই বাহ্যিক বল যদি হয় 2 নিউটন, কি বলে ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ বল 2 নিউটন, বাহ্যিক বল 3 নিউটন, তো স্থিত ঘর্ষণ বল 3 নিউটন। মনে করি বাড়তে বাড়তে বাহ্যিক বল বাড়াচ্ছি, স্থিত ঘর্ষণ বল বাড়ছে, বাহ্যিক বল বাড়াচ্ছি, স্থিত ঘর্ষণ বল বাড়ছে। কিন্তু এমন একটা বাহ্যিক বল আসবে যখন বস্তুটা আর স্থির থাকতে পারবে না, বস্তুটা গতিশীল হবে। যেই গতিশীল হলো তখন আর স্থিত ঘর্ষণ বল না, তখন হচ্ছে গতীয় ঘর্ষণ বল। এবং যেই গতীয় ঘর্ষণ বল হবে তখনই সেটা স্থিত ঘর্ষণ বলের যে সর্বোচ্চ মান ছিল, যেমন 9 নিউটনে এটা চলতে শুরু করবে, তখন শুরু করার গতিশীল হওয়ার যে পূর্ব মুহূর্ত, তখন যদি বাইরে 9 নিউটন তো এটাও 9 নিউটন, কিন্তু যেই 9 নিউটন ছেড়ে গেল
এটা সঙ্গে সঙ্গে কমে যাবে 8 বা 7 নিউটন বা 9-এর নিচে নেমে যাবে। অর্থাৎ গতীয় ঘর্ষণ যখন চালু হবে তখন সেটা মানে কমে যায়। গতীয় ঘর্ষণ স্থিত ঘর্ষণের যে সীমাস্থ মান তার চেয়ে কম। স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফোর্স তখন প্রযুক্ত হবে সংস্পর্শ তলদ্বয়ের মধ্যে যখন আপেক্ষিক গতিবেগ থাকবে না। দুটি তলের মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকবে না, কিন্তু মাইন্ড ইট, কিন্তু আপেক্ষিক গতির প্রচেষ্টা অবশ্যই থাকবে। তখনই স্থিত ঘর্ষণ বল ক্রিয়া করবে। আপেক্ষিক গতিও নেই, আপেক্ষিক গতির চেষ্টা হচ্ছে না, সহজ ভাষায় বাইরে থেকে বল প্রয়োগ হচ্ছে না, তাহলে স্থিত ঘর্ষণ বল থাকবে না। স্থিত ঘর্ষণ বল তখন তৈরি হবে যে বস্তু দুটি আপেক্ষিক গতিবেগ নেই, বস্তু দুটি পরস্পরের সাপেক্ষে সাম্যাবস্থায় রয়েছে, কিন্তু আপেক্ষিক গতির চেষ্টা হচ্ছে, একটি সাপেক্ষে অপরটিকে গতিশীল করার চেষ্টা হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে, কিন্তু গতিশীল হচ্ছে না। একটা ভারী বাক্স রয়েছে, আমি বল প্রয়োগ করলাম, সঙ্গে সঙ্গে তো সে দৌড়াবে না, তাই বলে কি তার আপেক্ষিক গতির চেষ্টা হচ্ছে না? চেষ্টা হচ্ছে, যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ করছি। তো ততক্ষণ স্থিত ঘর্ষণ বল ক্রিয়া করবে যতক্ষণ আপেক্ষিক গতিবেগ সৃষ্টি হবে না, কিন্তু সৃষ্টির চেষ্টা চলবে। আর গতীয় ঘর্ষণ যেই মাত্র বস্তুটা গতিশীল হয়ে গেল, সহজ ভাষায় একটি তলের সাপেক্ষে অপর তলের গতিবেগ সৃষ্টি হলো, সংস্পর্শে থাকা তল দুটির মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হলো, তখন গতীয় ঘর্ষণ ক্রিয়া করবে। তাহলে কি বলবো? তল দুটির মধ্যে আপেক্ষিক গতি থাকবে। তাহলে আপেক্ষিক গতি থাকবে সংস্পর্শে থাকা তল দুটির মধ্যে বা বস্তু দুটির মধ্যে, আপেক্ষিক গতিবেগ থাকবে। খুব ইম্পর্টেন্ট বিষয়, গতীয় ঘর্ষণ একটি স্থির বল। গতীয় ঘর্ষণ এফ কে স্থির মানের বল। গতীয় ঘর্ষণ এফ কে কাইনেটিক ফ্রিকশন স্থির মানের বল, একটা কনস্ট্যান্ট ফোর্স, নির্দিষ্ট দুটো বস্তু বা সংস্পর্শে থাকা তলের ক্ষেত্রে গতীয় ঘর্ষণ হচ্ছে স্থির মানের বল। সেজন্য একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা রয়েছে? গতীয় ঘর্ষণ এফ কে প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন এন। এই যে লম্ব প্রতিক্রিয়া, সেই লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক হচ্ছে এফ কে। তাহলে এখান থেকে একটা ফর্মুলায় আসতে পারি আমরা। কি ফর্মুলায় আসতে পারি? এটা যদি সমীকরণ বানাই তাহলে আসবে মিউ কে ইন্টু এন। এটাই হলো গতীয় ঘর্ষণ এর ফর্মুলা। মিউ কেটা কি? যেখানে মিউ কে ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। কি বললাম? কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা চল ঘর্ষণ গুণাঙ্ক। সংজ্ঞা এইভাবে দেওয়া যায়, মিউ কে ইকুয়াল টু কি আসছে? এফ কে ডিভাইডেড বাই এন। একক লম্ব প্রতিক্রিয়ার জন্য যে পরিমাণ গতীয় ঘর্ষণ বল তৈরি হয় সেটি চল ঘর্ষণ গুণাঙ্কের সমান বা কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। এটা একক বিহীন, এটা ভেদ ধ্রুবক, একক বিহীন। তাই হচ্ছে গতীয় ঘর্ষণের সংক্ষিপ্ত বিষয়বস্তু। মনে রাখবো, স্থিত ঘর্ষণ
পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল বা এটাকে বলা হয় স্বনিয়ন্ত্রিত বা স্বনিয়ন্ত্রক বল, অথবা এটাকে ইংরেজিতে বলে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। কি বলে? সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। কেন? যতক্ষণ এই সংস্পর্শ তল দুটির আপেক্ষিক গতিবেগ সৃষ্টি হচ্ছে না, কিন্তু আপেক্ষিক গতিবেগ সৃষ্টির প্রচেষ্টা হচ্ছে, বলটা বাড়তে আছে, এটি স্থির অবস্থায় রয়েছে, পরস্পরের মধ্যে আপেক্ষিক গতিবেগ নেই, কিন্তু বল প্রয়োগ হচ্ছে। 3 নিউটন বল প্রয়োগ করলাম, তো এটাও 3 নিউটন হয়ে গেল, তো 3 3 ক্যান্সেল হয়ে সাম্য অবস্থায় থাকছে। এটা 4 নিউটন, তো এটাও 4 নিউটন, এটা 5 নিউটন, তো এটাও 5 নিউটন। বাড়তে বাড়তে এমন একটা বাহ্যিক বল প্রয়োগ হবে যে বলের সাপেক্ষে এই স্থিত ঘর্ষণ সর্বোচ্চ মানে পৌঁছাবে। তার থেকে বেশি বল প্রয়োগ করলে আর বস্তুটা স্থির অবস্থায় থাকতে পারবে না, বস্তুটা গতিশীল হতে বাধ্য হবে, আপেক্ষিক গতিবেগ সৃষ্টি হবে। তো যতক্ষণ পর্যন্ত আপেক্ষিক গতিবেগ সৃষ্টি হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বাহ্যিক বল আর এই যে স্থিত ঘর্ষণ বল পরস্পর মানে সমান। এটা বাড়ছে তো এটাও বাড়ছে, এটা বাড়ছে তো এটাও বাড়ছে, কিন্তু বাড়তে বাড়তে এর একটা ম্যাক্সিমাম ক্ষমতা আছে, যার বেশি পারবে না। সেই ম্যাক্সিমাম স্থিত ঘর্ষণ বলটাকে বলা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। তো এই স্থিত ঘর্ষণ বল হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং। বাহ্যিক বল বাড়লে এটাও বাড়ে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম যে মানে পৌঁছে তাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ বল। মনে রাখতে হবে স্ট্যাটিক ফ্রিকশন এফএস এর মান 0 থেকে শুরু করে এফএল পর্যন্ত হতে পারে। এফএল বলতে সীমাস্থ ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। তো এই স্থিত ঘর্ষণ বল বা স্ট্যাটিক ফ্রিকশন এর কোনো ফর্মুলা নেই। স্থিত ঘর্ষণ বলের এফএস ইকুয়াল টু এর কোনো ফর্মুলা নেই, গতীয় ঘর্ষণের মতো। তবে এর যে সীমাস্থ ঘর্ষণ বল অর্থাৎ সর্বোচ্চ সম্ভাব্য যে মান স্থিত ঘর্ষণের, যার বেশি বাহ্যিক বল প্রয়োগ করলে আর স্থিত ঘর্ষণ থাকে না, চল ঘর্ষণে বা গতীয় ঘর্ষণে পাল্টে যায়। ম্যাক্সিমাম যে স্থিত ঘর্ষণের কারণে বস্তুটা সাম্যাবস্থায় থাকে, তল দুটির মধ্যে আপেক্ষিক গতিবেগ থাকে না, সেই স্থিত ঘর্ষণের ম্যাক্সিমাম মানকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ বল। তো সীমাস্থ ঘর্ষণ বলের কিন্তু ফর্মুলা আছে। সীমাস্থ ঘর্ষণ বলের ফর্মুলা কি? এফএল সীমাস্থ ঘর্ষণ বল, এল ফর লিমিটিং ভ্যালু, এটাও হচ্ছে লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। এবং যেহেতু এফএল আর কিছুই না, স্ট্যাটিক ফ্রিকশন, অ্যাকচুয়ালি স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু, তাই একে যদি আমরা সমীকরণ করি তাহলে এখানে একটা চল ঘর্ষণ গুণাঙ্কের ধ্রুবক নিব মিউ এস ইন্টু এন। তাহলে এটা স্থিত ঘর্ষণের যে সর্বোচ্চ মান লিমিটিং ভ্যালু তার ফর্মুলা। কিন্তু স্থিত ঘর্ষণ স্বনিয়ন্ত্রক বল, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, বাহ্যিক বল বাড়লে এই স্থিত ঘর্ষণ বলও বাড়ে, বাহ্যিক বল বাড়লে স্থিত ঘর্ষণ বল বাড়ে, এবং বাহ্যিক বলে একটি সর্বোচ্চ মানে স্থিত ঘর্ষণ বলও সর্বোচ্চ মানে পৌঁছায়। তারপরেও যদি বাহ্যিক বল বৃদ্ধি করা হয়, স্থিত ঘর্ষণ বল আর বাড়তে পারে না, তখন বাধ্য হয়ে বস্তুটি গতিশীল হয় এবং তখন গতীয় ঘর্ষণে বস্তুটি চলে যায়। আমরা মনে রাখব যে গতীয় ঘর্ষণ স্থিত ঘর্ষণের যে সর্বোচ্চ মান তার চাইতে কম হয়। যদি আমরা এখানে একটা গ্রাফ অঙ্কন করি, এদিকে মনে বল প্রয়োগ করছি বাহ্যিক বল, এদিকে মনে করলাম ফ্রিকশন এফ, তাহলে কি দেখব যে একটা বস্তু রয়েছে, বাহ্যিক বল বৃদ্ধি করছি, ফ্রিকশন বাড়ছে, বাহ্যিক বল বৃদ্ধি করছি, ফ্রিকশন বাড়ছে, বাহ্যিক বল বৃদ্ধি করছি, ফ্রিকশন বাড়ছে। এই ফ্রিকশন হচ্ছে স্থিত ঘর্ষণ বল, বস্তুটি স্থির অবস্থায় রয়েছে,
এবং একটি সর্বোচ্চ মান পর্যন্ত, বাহ্যিক বলের সর্বোচ্চ মান পর্যন্ত স্থিতি ঘর্ষণ বাড়তে থাকে। সেই সর্বোচ্চ স্থিত ঘর্ষণের মানকে কি বলা হয়? সীমাস্থ ঘর্ষণ বল। তার চাইতেও যখন বাহ্যিক বল বেড়ে যায় তখন বস্তুটা আর স্থির অবস্থায় থাকে না, গতিশীল অবস্থায় থাকে। কিন্তু মনে রাখতে হবে, যেই বস্তুটা গতিশীল হলো ঘর্ষণ বল আর বাড়ে না, ফিক্সড হয়ে যায়, না কমে না বাড়ে। গতিশীল হয়ে যাওয়ার পর থেকে ঘর্ষণ বল স্থির হয়ে যায়, তাই বলা হয় গতীয় ঘর্ষণ স্থির মানের বল। কিন্তু স্থিত ঘর্ষণ থেকে গতীয় ঘর্ষণে যে কনভার্ট হয়, যেই মাত্র বস্তুটা চলতে শুরু করলো, চলতে শুরু করার আগে এবং চলার পরে ঘর্ষণ বল কমে যায়। স্থির অবস্থায় যে লাস্ট স্থিত ঘর্ষণ বল, আর যখন চলতে শুরু করলো সেই ঘর্ষণ বল মানে গতীয় ঘর্ষণ বল কমে যায়। কিন্তু কমে যাওয়ার পরে সেই কমাটাই স্ট্যান্ডিং করে, কমাটাই চলতে থাকে। যদি গ্রাফ করি তাহলে বাহ্যিক বল বাড়ছে, স্থিত ঘর্ষণ বল বাড়ছে, বাহ্যিক বল বাড়ছে, স্থিত ঘর্ষণ বল বাড়ছে, বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ মানে পৌঁছায়। তারপরে আর বাহ্যিক বল বৃদ্ধি পেলেও স্থিত ঘর্ষণ বল বৃদ্ধি পায় না। তো এই যে ম্যাক্সিমাম বল, এই দাগ পর্যন্ত, এটাকে কি বলা হয়? FL, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান বা সীমাস্থ ঘর্ষণ বল যাকে বলছে। তারপরেও যদি বাহ্যিক বল বৃদ্ধি করি, মানে এই বল পর্যন্ত এটা হলো, এই বল পর্যন্ত এটা হলো, তারপরেও যদি বাহ্যিক বল বৃদ্ধি করি তাহলে কি হয়? ঘর্ষণ বলটা একটু কমে যায়। কমে গিয়ে কি হয়? তারপরে আবার বাহ্যিক বল বৃদ্ধির সঙ্গে এই ঘর্ষণ বল স্থির হয়ে যায়। আরেকবার বলছি, প্রথমে বাহ্যিক বল বাড়ছে, ঘর্ষণ বাড়ছে, এই বিন্দুতে বাহ্যিক বল কম, ঘর্ষণ বল কম, এই বিন্দুতে বাহ্যিক বল একটু বাড়লো, ফ্রিকশনে একটু বাড়লো, কিন্তু বস্তুটা নড়ছে না। বাহ্যিক বল বাড়লো, বাহ্যিক বল এদিকটা, ফ্রিকশন উপরেরটা। তো এখান থেকে এই বিন্দুতে আসলাম, এদিককারটাও বাড়লো, এদিককারটাও বাড়লো। তারপর তো এখান থেকে এই বিন্দু আসলো, এই বিন্দুর এক্স এবং ওয়াই অক্ষের যা মান, এখানে এক্স এক্সিসেরও মান বাড়লো, ওয়াই এক্সিসেরও মান বাড়লো, দুটোই বাড়লো, এখানে তাই বাড়লো। বাড়তে বাড়তে বাহ্যিক বলের এই সোজাসুজি ধরি এই মানের জন্য স্থিত ঘর্ষণ বল ম্যাক্সিমাম হলো। তারপরেও যখন বাহ্যিক বল বাড়তে শুরু করলো, স্থিত ঘর্ষণ বল আর বাড়ার ক্ষমতা নেই, এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। তো আরও যদি বাহ্যিক বল বৃদ্ধি করা হয়, বস্তুটা তখন চলতে শুরু করবে, আর যেই চলতে শুরু করবে তখন ঘর্ষণ বলটা কমে গেল, কমে গিয়ে স্থির হয়ে গেল। যতই বাহ্যিক বল তুমি বাড়াতে থাকো না কেন, ঘর্ষণ বল, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল, আর বাড়বে না। তো এটা কি ঘর্ষণ বল? এই যে ঘর্ষণ বলের হাইট, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল, এটা হচ্ছে স্থির, এই মানে গতীয় ঘর্ষণ বল স্থির। সেই জন্য বলা হয় FK ইজ লেস দেন FL। কি বললাম? FK কাইনেটিক ফ্রিকশন ইজ লেস দেন লিমিটিং ফ্রিকশন অফ স্ট্যাটিক ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন, স্ট্যাটিকের লিমিটিং ফ্রিকশন, সীমাস্থ ঘর্ষণ বলের চাইতে গতীয় ঘর্ষণ বল কম। আর যদি মান দুটি বসাই তাহলে এখান থেকে N আর N বাদ গিয়ে হবে μK, coefficient of kinetic friction is always less than coefficient of static friction. তাহলে μS টা কি? coefficient of static friction। কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, বা বাংলায় যদি বলি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবার আমরা আলোচনা করব ঘর্ষণের সূত্রাবলী। স্থিত ঘর্ষণ বা চলঘর্ষণ এর যে প্রধান তিনটি সূত্র রয়েছে সেগুলি আলোচনা করব। 1 + 1 = 2, 2 + 1 = 4, 4 + 1 = 6, 6 + 1 = 12, 12 + 1 = 24, 24 + 1 = 26, 26 + 1 = 28, 28 + 1 = 30, 30 + 1 = 40, 40 + 1 = 50, 50 + 1 = 60, 60 + 1 = 120, 120 + 1 = 180, 180 + 1 = 220, 220 + 1 = 320, 320 + 1 = 420, 420 + 1 = 620, 620 + 1 = 820, 820 + 1 = 120, 820 + 1 = 180, 880 + 1 = 220, 220 + 1 = 320, 320 + 1 = 420, 420 + 1 = 620, 620 + 1 = 180, 180 + 1 = 220, 220 + 1 = 320, 320 + 1 = 420, 420 + 1 = 620, 620 + 1 = 220, 220 + 1 = 320, 320 + 1 = 420, 420 + 1 = 180, 180 + 1 = 220, 220 + 1 = 320, 320 + 1 = 420, 420 + 1 = 180, 180 + 1 = 220, 220 + 1 = 320, 320 + 1 = 420, 420 + 1 = 180, 180 + 1 = 220, 220 + 1 = 320, 320 + 1 = 420, 420 +
যে সংস্পর্শে থাকা তল দুটির মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়া করে সেটি তল দুটির আপেক্ষিক গতিবেগের বিরুদ্ধে বা আপেক্ষিক গতি সৃষ্টির যে চেষ্টা তার বিরুদ্ধে ক্রিয়া করে এবং এই ঘর্ষণ বল সর্বদাই সংস্পর্শে থাকা তল দুটির স্পর্শক বরাবর ক্রিয়া করে। কি বললাম? ঘর্ষণের সূত্রাবলী এক নম্বর সূত্র হচ্ছে সংস্পর্শে থাকা তল দুটির আপেক্ষিক গতির বিরুদ্ধে বা তার প্রচেষ্টার বিরুদ্ধে ঘর্ষণ বল সর্বদা ক্রিয়া করে। কি বললাম? সংস্পর্শে থাকা তল দুটির আপেক্ষিক গতির বিরুদ্ধে বা আপেক্ষিক গতি সৃষ্টির যে চেষ্টা সেই প্রচেষ্টার বিরুদ্ধে ঘর্ষণ বল সর্বদা ক্রিয়া করে এবং এই ঘর্ষণ বলের অভিমুখ সংস্পর্শ তলের স্পর্শক বরাবর বাহ্যিক বলের বিপরীতে। বাহ্যিক বল যে প্রয়োগ হচ্ছে সেই বাহ্যিক বলের বিপরীতে বা গতির বিপরীতে বা গতির প্রচেষ্টার বিপরীতে সংস্পর্শ তলের স্পর্শক বরাবর ক্রিয়া করে এই ঘর্ষণ বল। কি লিখলাম? সংস্পর্শে থাকা তল দুটির আপেক্ষিক গতির বিরুদ্ধে বা তার প্রচেষ্টার বিরুদ্ধে ঘর্ষণ বল সর্বদাই ক্রিয়া করে বা কাজ করে এবং এই ঘর্ষণ বলের অভিমুখ সংস্পর্শ তলের স্পর্শক বরাবর বাহ্যিক বলের বিপরীতে বা গতির বিপরীতে। 2 নাম্বার, স্থিত ঘর্ষণের যে সীমাস্থ ঘর্ষণ বল তার ফর্মুলা রয়েছে। স্থিত ঘর্ষণ বলের কোনো ফর্মুলা নেই, কারণ স্থিত ঘর্ষণ বল হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, স্বনিয়ন্ত্রক বল। স্থিত ঘর্ষণ বল বাহ্যিক বলের সঙ্গে তালে তাল মিলিয়ে প্রথমে বাড়তে থাকে এবং স্থিত ঘর্ষণ বলের একটা সম্ভাব্য সর্বাধিক মান আছে যাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ বল। সেই সীমাস্থ ঘর্ষণ বলের ফর্মুলা রয়েছে এফ লিমিটিং এফএল ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন। তাহলে কি বলতে পারি? সীমাস্থ ঘর্ষণ বল এবং চল ঘর্ষণ বল সর্বদাই লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়া এন, লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। সেখান থেকে পাচ্ছি আমরা এফ এল প্রপোর্শনাল টু এন, মানে এফ এল ইজুকাল টু মিউ এস ইন্টু এন এবং এফ কে কাইনেটিক ফ্রিকশন এটাও প্রপোর্শনাল টু এন। সেখান থেকে পাচ্ছি এফ কে ইজুকাল টু মিউ কে ইন্টু এন এবং এখানে আমরা অবশ্যই জানি যে মিউ এস গ্রেটার দেন মিউ কে। কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ অলওয়েজ গ্রেটার দেন কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। 3 নাম্বার, এই ঘর্ষণ বল
বস্তুর উপাদানের উপর এবং সংস্পর্শ তলের প্রকৃতির উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, যে কতটা ক্ষেত্রফলের উপর ক্ষেত্রফল পরস্পরের সংস্পর্শে থাকছে। কি বললাম? ঘর্ষণ বল সর্বদাই বস্তুর উপাদানের উপর বা সংস্পর্শ তলের উপাদানের উপর তলের প্রকৃতির উপর মানে বেশি রাফ আছে না স্মুথ আছে সেই তলের প্রকৃতির উপর নির্ভর করে। কিন্তু সংস্পর্শ তলের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের উপর নির্ভর করে না ঘর্ষণ বল। এটা মনে রাখতে হবে যে ঘর্ষণ বল বস্তুর উপাদানের উপর এবং সংস্পর্শ তলের প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তাহলে ঘর্ষণের যে সূত্র রয়েছে তিনটি, সেই সূত্র তিনটি আমরা এখানে আলোচনা করলাম। আরেকটা বিষয় আমরা এখানে বলবো যে সংস্পর্শ তল দুটি যত মসৃণ হবে ঘর্ষণ বল তত কমবে। সংস্পর্শ তলের মসৃণতা ঘর্ষণ বল কমিয়ে দেয়, কিন্তু অতি মসৃণতা যদি অতিরিক্ত মসৃণ হয়ে যায় ঘর্ষণ বল আবার বেড়ে যায়। ঘর্ষণ বল কী জন্য হচ্ছে? দুটি তলের মধ্যে যে আণুবীক্ষণিক খাঁজগুলি রয়েছে খাঁজে খাঁজে পরস্পরে সেটে যায়, আটকে যায়, তাই ঘর্ষণ বল সৃষ্টি হয়। অথবা অণুতে যে আকর্ষণ বল আসঞ্জন বল তার জন্য হয় ঘর্ষণ বল। তো যত মসৃণ হবে এই খাঁজগুলি তত কমে যাবে, তাই ঘর্ষণ বল কমে যাবে। কিন্তু অতিরিক্ত যদি মসৃণ হয় দুটি তল, তাহলে দুটি তল এত বেশি পাশাপাশি আসবে, খাঁজ তো থাকবে না, এত বেশি পাশাপাশি আসবে যে আন্তরাণবিক আকর্ষণ বল আসঞ্জন বল অতিমাত্রায় বেড়ে যাবে, তাই ঘর্ষণ বল আবার বেড়ে যায়। মসৃণতা ঘর্ষণ বলকে কমিয়ে দেয়, কিন্তু অতিরিক্ত মসৃণতা ঘর্ষণ বলকে আবার বাড়িয়ে দেয়। তাহলে কি বললাম? মসৃণতা ঘর্ষণ বল কমিয়ে দেয়, কিন্তু অতি মসৃণতা ঘর্ষণ বল বাড়িয়ে দেয়। এটা মনে রাখতে হবে যে সংস্পর্শ তল দুটি যত মসৃণ হবে ঘর্ষণ বল কমে যাবে, কিন্তু যদি অতিরিক্ত মসৃণ হয়ে যায় তাহলে আবার বেড়ে যাবে। কারণ মসৃণ হচ্ছে মানে উঁচু নিচু খাঁজগুলো কমে যাচ্ছে, তাই আটকে থাকার প্রবণতা কমে যাচ্ছে, তাই ঘর্ষণ বল কমে যাচ্ছে। কিন্তু যদি অতিরিক্ত মসৃণ হয় তাহলে তল দুটির অণুগুলি অতিরিক্ত কাছাকাছি চলে আসে, তাই আসঞ্জন বল বা আন্তরাণবিক বল প্রচণ্ড বেড়ে যায়, অর্থাৎ ঘর্ষণ বল বেড়ে যায়। টেনে ধরে রাখছে অণুগুলি পরস্পরকে কাছাকাছি আসার কারণে, তাই তারা আপেক্ষিক গতিবেগ সৃষ্টির অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য অতি মসৃণতা ঘর্ষণ বল বাড়িয়ে দেয়। এবার আলোচনা করব দুটি বিষয় নিয়ে, ঘর্ষণ কোণ ল্যামডা এবং স্থিতিকোণ বা বিরাম কোণ থিটা নিয়ে। কাকে বলে ঘর্ষণ কোণ, কাকে বলে স্থিতিকোণ বা বিরাম কোণ? তো প্রথমে ঘর্ষণ কোণ, একটি তলের উপর একটি বস্তু রয়েছে, যদি এদিকে বল প্রয়োগ করা হয় এফ বল, তাহলে এদিকে ঘর্ষণ বল এফ ক্রিয়া করবে। আমরা জানি যেটার উপর লম্ব প্রতিক্রিয়া এন রয়েছে,
তাহলে সংস্পর্শে থাকা দুটি তল, এই যে সংস্পর্শে থাকা দুটি তল, তার সীমাস্থ ঘর্ষণ বল Fl আর লম্ব প্রতিক্রিয়া N, এদের এই দুটি বলের যে লব্ধি, এই দুটি বলের লব্ধি কোথায়? এটাকে যদি আমরা সামান্তরিকের বিচারে করি, মনে করলাম এটা R, সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বল Fl এবং লম্ব প্রতিক্রিয়া N, সীমাস্থ ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার যে লব্ধি, সেই লব্ধির সঙ্গে লম্ব প্রতিক্রিয়ার মাঝখানে যে কোণ তৈরি হয়, এই কোণটিকেই বলে ঘর্ষণ কোণ ল্যাম্বডা। কি বললাম সংজ্ঞা? সংজ্ঞা বললাম যে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বল ও লম্ব প্রতিক্রিয়া লব্ধি, সীমাস্থ ঘর্ষণ বল Fl আর লম্ব প্রতিক্রিয়া N। একটি বস্তু যখন একটি তলের উপর থাকে, তখন এই তল ওই বস্তুকে উপরে যে লম্বভাবে বল প্রয়োগ করে, যাকে বলে লম্ব প্রতিক্রিয়া। সংস্পর্শ তলে একটি বস্তু অপর বস্তুর উপরে তলের লম্বভাবে যে বল প্রয়োগ করে, যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়, তাকে বলে লম্ব প্রতিক্রিয়া। তাহলে এই তল ওই বস্তুর উপরে যে লম্বভাবে বল প্রয়োগ করছে, তলের উপর লম্বভাবে, তাকে বলে লম্ব প্রতিক্রিয়া। তো সীমাস্থ ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া দুজনের যে লব্ধি R, সেই লব্ধি R লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ করছে ল্যাম্বডা কোণ, তাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বল Fl আর লম্ব প্রতিক্রিয়া N, এদের যে লব্ধি R ও লম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী বা অন্তর্বর্তী কোণকে ঘর্ষণ কোণ। তাহলে খুব সহজ বিষয়, একটি বস্তু যখন একটি তলের উপর সাম্যাবস্থায় রয়েছে, বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে, বাইরে থেকে বল প্রয়োগ করলে একটা স্থিত ঘর্ষণ বল, বাইরের বলের মানের উপর নির্ভর করে স্থিত ঘর্ষণ বলের মান পরিবর্তিত হয়। পরিবর্তিত হতে হতে একটা সর্বোচ্চ সম্ভাব্য স্থিত ঘর্ষণ মানে পৌঁছায়, যাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ বল। তো সেই সীমাস্থ ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়ার যে লব্ধি R, তো R লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ করছে তাকে বলা হয় ঘর্ষণ কোণ। R এবং লম্ব প্রতিক্রিয়ার মধ্যে যে কোণ তাকে বলা হয় ঘর্ষণ কোণ। তো এটা যদি R হয়, তাহলে R এর সাহায্যে আমরা N এবং Fl এর মান নির্ণয় করতে পারি। মানে যদি বলি সীমাস্থ ঘর্ষণ বল Fl, তো R এর মাধ্যমে কি হবে? এটা যদি ল্যাম্বডা হয়, তাহলে এখান থেকে এটা Fl, এটা Fl মানে এটা Fl, তাহলে এটা কত? এটা ল্যাম্বডা হলে ওটা হচ্ছে R সাইন থিটা, R সাইন ল্যাম্বডা, Fl হচ্ছে R সাইন ল্যাম্বডা। এটার মান যত, এই দৈর্ঘ্যটারও মান তত। তো এটা যদি ল্যাম্বডা হয়, আমরা জানি এটা এই দিকে আছে, ল্যাম্বডা কোণের লাগোয়াটা হচ্ছে কস আর তার লম্ব হবে হচ্ছে সাইন, তো এটা হচ্ছে সাইন R সাইন ল্যাম্বডা। আর এন এর মানটা R কস ল্যাম্বডা, এন এর মান হচ্ছে R কস ল্যাম্বডা। দুটোকে যদি ভাগ করি, অর্থাৎ Fl বাই N ইকুয়াল টু 10 ল্যাম্বডা আসছে কি না? N হচ্ছে R কস ল্যাম্বডা, ল্যাম্বডা কোণে যেহেতু পরস্পর রয়েছে, R কস ল্যাম্বডা, এটা হচ্ছে
FL হচ্ছে r sin ল্যামডা, তাই FL/n = 10 ল্যামডা। আবার আমরা জানি যে FL = μs × n, তাই এখান থেকে পাচ্ছি FL/n = μs, তাই FL/n 10 ল্যামডা, FL/n μs। তো অতএব লিখতে পারি আমরা 10 ল্যামডা = μs, অর্থাৎ μs বলতে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। তো ঘর্ষণ কোণ = কি? tan ইনভার্স μs। এবার এদিকে স্থিতিকোণ বা বিরাম কোণের মান আমরা নির্ণয় করব। স্থিতিকোণ বা বিরাম কোণ কি? নততল, এভাবে নততল আনুভূমিক না, উলম্বও না, যদি এরকম অ্যাঙ্গেলে থাকে, তাহলে নততলের যে নতিকোণের জন্য, নতলের উপর যে একটা বস্তু থাকে, একটা বস্তু আছে, এবার এটাকে যত খাড়া করব, নততলের মান যত বৃদ্ধি করব, কোনো না একটা কোনো মানের সময় বস্তুটা নিচের দিকে গড়িয়ে পড়বে। যে মনে করলাম এখানে একটা বস্তু রয়েছে, এটা নততল, এটা হচ্ছে নতিকোণ, মনে করলাম যে আলফা। তো বস্তুটা নিচের দিকে গড়িয়ে পড়ছে না, কেন পড়ছে না? তার ওজনের একটা উপাংশ এদিকে আছে, সেটা থেকে নিচে নামাতে চাই, কিন্তু বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করছে, দুটাই পরস্পর সমান হলে নিচের দিকে নামবে না। এবার যদি এই নতিকোণটা আমরা বাড়াতে থাকি, নতিকোণটা যদি বাড়তে বাড়তে খাড়ার দিকে হতে চাই, তাহলে বস্তুটা নিচের দিকে নামতে বাধ্য। তার কারণ তার ওজনের যে উপাংশ এই নততল বরাবর সেটা বাড়তে থাকে। কেন? আমরা এখানে ছবি এঁকে দেখাচ্ছি। যে মনে করলাম এই কোণটা হচ্ছে থিটা, তাহলে বস্তুটার নিচের দিকে ওজন কি হবে? যদি m ভরের বস্তু হয়, তাহলে mg হচ্ছে তার ওজন। আর এদিকে এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া n, আর এটা যদি থিটা হয়, তো আমরা জানি এই কোণটা হচ্ছে থিটা। তাহলে mg এর দুটো উপাংশ, একটা নততলের উপর লম্বভাবে, এই কোণটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা হচ্ছে mg cos থিটা। এবং এর লম্বভাবে মানে নততল বরাবর ওজনের দুটি উপাংশ, একটা নততলের লম্ব বরাবর নর্মাল রিয়াকশনের বিপরীতে mg cos থিটা, এটা থিটা হলে এটাও থিটা, তাই mg cos থিটা। আর এদিকে নততল বরাবর নিচের দিকে mg sin থিটা। mg sin থিটা, থিটার মান যত বাড়ে sin থিটার মান তত বাড়ে। বস্তুটির ওজনের জন্য, ওজনের এই উপাংশের জন্য নিচের দিকে নামতে চাই, কিন্তু নিচের দিকে নামতে চাইলে বিপরীত দিকে একটা ঘর্ষণ বল ক্রিয়া করবে, সীমাস্থ ঘর্ষণ বল FL। থিটা কোণের একটা ন্যূনতম মান পর্যন্ত বস্তুটা স্থির থাকবে। থিটা কোণের মান সেই ন্যূনতম মানের চাইতে বেশি হলে বস্তুটা নিচের দিকে গড়িয়ে পড়বে, কারণ থিটা কোণ বাড়লে এই সাইন থিটা মানটা বাড়ে, এই উপাংশটা বেড়ে যায়। তাই এই উপাংশ বাড়লে একসময় লিমিটিংয়ের চাইতে বেশি হয়ে যাবে, তাই এটা গতীয় ঘর্ষণে পরিণত হবে, তাই বস্তুটা নিচের দিকে নেমে থাকবে। তো থিটা কোণের যে সর্বোচ্চ মান পর্যন্ত বস্তুটা সাম্যাবস্থায় থাকে, থিটা কোণের নততলের যে নতিকোণের কারণে, সর্বোচ্চ নতিকোণের জন্য বস্তুটি তার ওজন এবং ঘর্ষণ বলের যৌথ ক্রিয়ায় সাম্যাবস্থায় থাকে, গতিশীল হয় না। নতিকোণের সে সর্বোচ্চ মানকে বলা হয় স্থিতিকোণ বা বিরাম কোণ। কি বললাম? বললাম যে নতিকোণের
যে সর্বোচ্চ মানের জন্য নততলের উপরে অবস্থিত কোনো বস্তু তার ওজন ও ঘর্ষণ বলের যৌথ ক্রিয়ায় সাম্যাবস্থায় থাকে। নতিকোণের সেই সর্বোচ্চ মানকে স্থিতিকোণ বা বিরামকোণ বলে। ওই সর্বোচ্চ মান পর্যন্ত স্থির থাকতে পারে, বস্তুটা স্থিতি অবস্থা বজায় রাখে, স্থিতিকোণ বা বিরামকোণ বলে। তার চাইতে নতিকোণ বেড়ে গেলে বস্তুটা আর স্থির থাকবে না। এই থিটা, ম্যাক্সিমাম থিটা কোণ পর্যন্ত বস্তুটা স্থির থাকে। তার ওজনের জন্য নিচে নামতে চাই, কিন্তু ঘর্ষণ বল উপরে ধরে রাখতে চাই, তাই সেটা স্থির অবস্থায় থাকে। কিন্তু থিটাটা বাড়ালে সাইন থিটা বেড়ে যাবে, তাই ওজনের উপাংশ বেড়ে যাবে, কিন্তু এফএল লিমিটিং আর বাড়তে পারবে না, তাই নিচের দিকে নেমে আসবে। তো যে ম্যাক্সিমাম নতিকোণের জন্য সাম্যাবস্থায় থাকে তাকে বলা হয় বিরামকোণ। বস্তুটা তখনই শুধুমাত্র গতিশীল যখন কোণ গ্রেটার দেন থিটা হবে। বস্তুটা গতিশীল হয়ে যাবে কখন? যখন এই কোণটা থিটার চাইতে বড় হবে। তো থিটা কোণকে বলা হয় বিরামকোণ। আমরা যদি এখানে থিটার মানটা নির্ণয় করতে চাই তাহলে কি লিখব? এমজি সাইন থিটা। এফএল এর মান হচ্ছে এমজি সাইন থিটা সাম্যাবস্থার জন্য। এফএল ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা। আর নর্মাল রিয়াকশান আর নততলের সঙ্গে যে লম্ব উপাংশ ওজনের এমজি কস থিটা, নততলের সঙ্গে লম্ব যে ওজনের উপাংশ এমজি কস থিটা, সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমান এমজি কস থিটা। অতএব এফএল বাই এন ইকুয়ালস টু টেন থিটা। এমজি এমজি কেটে গিয়ে টেন থিটা। আবার আমরা জানি এফএল ইজ ইকুয়াল টু limiting value of static friction equals to mu s into n বা FL by n is equal to mu s। তাহলে FL by n tan theta, FL by mu s, তাহলে tan theta আর mu s সমান, অতএব tan theta is equal to mu s or theta is equal to tan inverse mu s। theta is equal to tan inverse mu s। তাহলে এখানে ল্যামডা বলছে tan ইনভার্স মিউ এস, এখানে থিটা বলছে tan ইনভার্স মিউ এস। তার মানে ল্যামডা আর থিটা সমান। অতএব লিখতে পারি যে একই বস্তু এবং তাদের একই সংস্পর্শ তলের জন্য ঘর্ষণ কোণ আর স্থিতিকোণ পরস্পর সমান। অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু থিটা। কিন্তু ল্যামডা ইজ ইকুয়াল টু থিটা হলেও থিটা হচ্ছে বিরাম কোণ বা স্থিতিকোণ শুধুমাত্র নততলের জন্য প্রযোজ্য, আর ল্যামডা নততল না, যে কোনো তলের জন্যই প্রযোজ্য। বিরাম কোণের চাইতে বা স্থিতিকোণের চাইতে নতিকোণ যদি বড় হয়, বস্তুটা স্থির অবস্থায় থাকবে না, সাম্য অবস্থায় থাকবে না, নিজের ওজনের ক্রিয়ায় নিচে নেমে আসবে নততল বরাবর। এবার আমরা আলোচনা করব ঘর্ষণ শঙ্কু, কোণ অফ ফ্রিকশন। তো ঘর্ষণ শঙ্কু বা কোণ অফ ফ্রিকশন কি? কোনো তলের উপর অবস্থিত কোনো বস্তুকে যদি গতিশীল করার জন্য বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তু দুটির সংস্পর্শ তলে স্পর্শক বরাবর সীমাস্থ ঘর্ষণ বল ক্রিয়া করবে। কোনো তলের উপর অবস্থিত কোনো একটা তলে, মনে করলাম এটি একটি তল, এখানে একটি বস্তু রয়েছে, বস্তুটার ছবি আঁকাচ্ছি না, আমরা এই পয়েন্টের বিচারে হিসাব করব। যেখানে একটা বাহ্যিক বল যদি আমি
এফ প্রয়োগ করি, এটা যদি বস্তু হয় তাহলে বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া মনে করলাম এই লাইন বরাবর লম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করছে। এবার এখানে যদি এই জায়গায় যে বস্তু রয়েছে তার উপর যদি বাহ্যিক বল এফ প্রয়োগ করি তাহলে কি হবে? স্থিত ঘর্ষণ বল এই দুটি বস্তুর সংস্পর্শতলে এফ বলের বিপরীতে সংস্পর্শতলের স্পর্শক বরাবর সীমাস্থ ঘর্ষণ বল ক্রিয়া করবে এফএল, হ্যাঁ কি না? বা এখানে বস্তুটা মনে করলাম এটা একটা বস্তু, এটা যদি একটা বস্তু হয় তাহলে এফ বল প্রয়োগ করা হচ্ছে যেদিকে, তার বিপরীত দিকে সংস্পর্শতলের স্পর্শক বরাবর সীমাস্থ ঘর্ষণ বল ক্রিয়া করবে। এই সীমাস্থ ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়ার যে লব্ধি, সীমাস্থ ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়ার যে লব্ধি, সেই লব্ধির সঙ্গে লম্ব প্রতিক্রিয়ার মধ্যে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলা হয়? ল্যামডা, আমরা জানি। তো এখানে বস্তুর চিত্রটা, বস্তুটাকে বাদ দিয়ে যদি এরকম পয়েন্টের বিচারে হিসাব করি তাহলে ছবিটা বেশি পরিষ্কার হবে। তাই সমতলের উপর অবস্থিত কোনো বস্তুকে যদি গতিশীল করার জন্য বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে বাহ্যিক বলের বিপরীতে স্পর্শতলের স্পর্শক বরাবর সীমাস্থ ঘর্ষণ বল ক্রিয়া করে। এই সীমাস্থ ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়ার যে লব্ধি, সেই লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে এই দুটোর মধ্যে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় ঘর্ষণ কোণ, আমরা জানি। এবার এই বলকেই যদি আমি দিক পাল্টাই দিই, এদিক থেকে যদি এদিকে করে দিই তাহলে এফএলটা বিপরীত দিকে চলে যাবে। তল বরাবর এই বলকে যদি আমি বিভিন্ন দিকে পরিবর্তন করাই তাহলে এফএল বিভিন্ন দিকে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু লম্ব প্রতিক্রিয়া মানে এবং দিকে সর্বদাই স্থির একটা নির্দিষ্ট বস্তুর জন্য। তো লম্ব প্রতিক্রিয়া সর্বদাই স্থির আর এফএলটা দিক পাল্টাচ্ছে, মানে আবার স্থির এফএল। বাহ্যিক বল যেহেতু স্থির, এফএল বলতে লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, সেটাও স্থির। তো বাহ্যিক বল যদি তল বরাবর এই তল দিয়ে বিভিন্ন দিকে, চারদিকে চতুর্দিকেই দিক পরিবর্তন করে ঘোরাই, একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার এদিকে চতুর্দিকে, তাহলে এফএলটাও এই তল বরাবর 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। তাহলে এন এর মান, লম্ব প্রতিক্রিয়ার মান যেহেতু স্থির এবং দিকটাও স্থির, তাই আর এবং এন এর যে অন্তর্বর্তী কোণ ল্যামডা সেটা স্থির থাকবে। কিন্তু এই এফএল তল বরাবর চতুর্দিকে ঘুরলে কেন ঘুরবে? বাহ্যিক বল যেহেতু চতুর্দিক থেকে অ্যাপ্লাই করা হয়, এদিক থেকে অ্যাপ্লাই করলাম, এদিক থেকে অ্যাপ্লাই করলাম, ওদিক থেকে তল বরাবর, চতুর্দিক থেকে যদি বাহ্যিক বলটাকে আমরা পরিবর্তন করি, দিক পরিবর্তন করি, মানে না, তাহলে এফএলটাও পরিবর্তিত হবে দিকে, মানে না। তাই আর এবং এন এর অন্তর্বর্তী কোণ ল্যামডা স্থির থাকলেও আরটা চতুর্দিকে শঙ্কু বরাবর এরকম করে ঘুরবে। এটা যদি এন হয়, এদিকে এফএল, তো এখানে হচ্ছে আর। এফএলটা যদি এদিকে হয় তাহলে এখানে হবে আর, এফএল যদি এদিকে হয় এখানে হবে আর। এফএল কেন পাল্টাবে? যেহেতু বাহ্যিক বলের দিক পাল্টাচ্ছে তল বরাবর, তার মানে আরটা একবার এদিকে 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 করে করে একটা শঙ্কু তৈরি করবে। আর এর পরিবর্তন মানে এক থাকবে, এন এর সঙ্গে কোণটাও স্থির থাকবে, কিন্তু এই বরাবর ঘুরতে থাকবে, থাকবে কি না? তো একটা শঙ্কু তৈরি হবে যার শীর্ষবিন্দু নিচের দিকে, এবং সেমি ভার্টিক্যাল যে অ্যাঙ্গেল সেটা এই ল্যামডা কোণের সঙ্গে সমান হবে। অর্থাৎ এফ যদি তল বরাবর পরিবর্তন করি তো আরটা পরিবর্তন হতে হতে এটাও হবে ল্যামডা। এটাকেই বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। আমরা জানি যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস গ্রেটার দেন মিউ কে, এবং মিউ এস এবং মিউ কে বাস্তব মান একের চাইতে কম, 0.4, 0.6, 0.7 এরকম হতে পারে। তো একের চেয়েও বেশি হতে পারে বৈজ্ঞানিকভাবে যখন সংস্পর্শে থাকা তল দুটিকে সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়, সম্পূর্ণভাবে মসৃণ করা হয়,
এবং বায়ুশূন্য স্থানে রাখা হয়, তখন অনেক সময় ঘর্ষণ গুণাঙ্কের মান একের চাইতে বেশি হয়। কি বললাম? সংস্পর্শ তল দুটিকে সম্পূর্ণ পরিষ্কার করে নোংরা মুক্ত করে, ধুলামুক্ত করে, পরিষ্কার করে সম্পূর্ণ মসৃণ করে বায়ুশূন্য স্থানে রেখে ঘর্ষণ গুণাঙ্ক মান বৈজ্ঞানিকভাবে একের বেশি করা যায়। এবার আলোচনা করব নততলের উপর রাখা বস্তুর ত্বরণ। নততলের উপর কোনো বস্তু রাখলে যদি নতিকোণ স্থিতিকোণ বা বিরামকোণের চাইতে কম হয় তাহলে বস্তুটা গতিশীল হবে না, তার ত্বরণ থাকবে না, সাম্যাবস্থায় থাকবে তার ওজনের উপাংশ এবং ঘর্ষণ বলের কারণে, যৌথ প্রক্রিয়ায়। কিন্তু যদি নততলের নতিকোণ স্থিতিকোণ বা বিরামকোণের চাইতে বেশি হয়, নততলের নতিকোণটা যদি স্থিতিকোণ বা বিরামকোণের চাইতে বেশি হয় তাহলে বস্তুটা স্থির থাকবে না, নততল বরাবর নিচের দিকে নেমে আসবে। তখন তার ত্বরণ কি হবে সেটি আমরা নির্ণয় করব। তাহলে একটা নততলের উপর বস্তু অঙ্কন করি। এখানে একটা বস্তু রয়েছে, কোনটা মনে করলাম থিটা, গ্রেটার দেন স্থিতিকোণ বা বিরামকোণ। অন্য ধরতে পারি, আমি আলফা ধরতে পারি, যাই ধরতে পারি না কেন, বলে দেবো থিটা স্থিতিকোণ বা বিরামকোণের চাইতে বেশি। তখন স্থিতি বা বিরামকোণ থিটা ধরলাম, তো এখানে আমি অন্য কিছু ধরতে পারতাম, বা থিটা ধরলাম, বলে দেবো থিটাটা স্থিতিকোণ বিরামকোণের চাইতে বেশি। এই থিটার ওই থিটা এক না। বস্তুটার ভর যদি এম হয় তার নিচের দিকে তার ওজন হবে mg, আর এইখানে লম্ব প্রতিক্রিয়া এই তলের সঙ্গে লম্ব, সেটা হচ্ছে নর্মাল রিয়াকশান n, তলের উপর লম্বভাবে ক্রিয়া করে, এই তল বস্তুর উপর ক্রিয়া করছে। এবং এই mgর দুটো উপাংশ, নততল বরাবর নততলের সঙ্গে লম্ব হবে নিচের দিকে, এই কোণটা থিটা হলে এটাও থিটা, এই কোণটা থিটা হলে এটাও থিটা। কেন? এটা যদি হয় থিটা, যদি এই বরাবর আমি নততল বরাবর যদি একটা অক্ষ টানি, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা কত হবে? থিটা হবে, কারণ এই কোণটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, টোটালটা 90 ডিগ্রি, তো এদিকে থিটা আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে। তো এটা থিটা হলে এটাও থিটা, মনে রাখবো। এবং এটা mg হলে এই n এর বিপরীতে যেটা হবে, এটা থিটা, এটা mg, তাহলে এটা mg cos থিটা, mg cos থিটা। আর নততল বরাবর নিচের দিকে mg উপাংশ mg sin থিটা, এটা আমরা মনে রাখবো। বস্তুর ভর যদি m হয় তার নিচের দিকে mg, এটা mg cos থিটা, এটা mg sin থিটা। থিটা কোণ যদি নতিকোণের চাইতে কম হয় তাহলে সাম্যাবস্থায় থাকবে, কারণ এদিকে এফএল ক্রিয়া করবে, লিমিটিং ফ্রিকশন। কি ক্রিয়া করবে? লিমিটিং ফ্রিকশন। কিন্তু বস্তুটা যদি সমত্বরণে নিচের দিকে গতিশীল হয়, কখন? থিটা গ্রেটার দেন বিরামকোণ বা স্থিতিকোণ, থিটাটা স্থিতিকোণের চাইতে বড়,
ধরি m ভরের বস্তুর ত্বরণ সমান a। নততল বরাবর নিচের দিকে ত্বরণ হচ্ছে a, তাহলে এদিকে ত্বরণ হচ্ছে a। তাহলে এখানে কোন ফ্রিকশন কাজ করবে? কাইনেটিক ফ্রিকশন Fk। তো এবার আমরা এই বলের উপাংশগুলি বিভাজন করব। কি যে n ইকুয়াল টু mg cos থিটা, n ইকুয়াল টু mg cos থিটা, কারণ এই নততলের উপর লম্বভাবে কোনো বস্তুটার সরণ নেই, বস্তুটার গতি নেই। নততলের রেখার সঙ্গে লম্ব হয় বস্তুটার কোনো গতি নেই। তার মানে কি বল দুটো পরস্পরকে ব্যালেন্স করছে, প্রতিমিত করছে, তাই n ইকুয়াল টু mg cos থিটা। আর এইদিকে এই বলটার এই দিকে যেহেতু ত্বরণ, তাই এই দিকের বলকে আমরা ধনাত্মক ধরব, তাই mg sin থিটা মাইনাস fk ইকুয়াল টু m ইন্টু a। নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী টোটাল বল ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু ত্বরণ, F ইকুয়াল টু ma। তো F কত? এদিকে হচ্ছে mg sin থিটা, বিপরীতে হচ্ছে fk। mg sin থিটা থেকে fk বিয়োগ করলাম, বা mg sin থিটাটা পজিটিভ ধরবো, যে এদিকে ত্বরণ, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ একসঙ্গে করলাম, ইকুয়াল টু বস্তুর ভর m, আর এদিকে ত্বরণ মনে করলাম a। এটা হচ্ছে। এবার fk ইকুয়াল টু কত? আবার আমরা জানি fk ইকুয়াল টু মিউ কে ইন্টু n। n এর মান আমরা পেয়েছি mg cos থিটা, তাহলে মিউ কে ইন্টু mg cos থিটা, মিউ কে ইন্টু mg cos থিটা। বা mg sin থিটা মাইনাস fk বলতে মিউ কে mg cos থিটা ইকুয়াল টু ma। m সব জায়গা থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে a ইকুয়াল টু g কমন নিলাম, g sin থিটা মাইনাস মিউ কে cos থিটা। n ইকুয়াল টু mg cos থিটা, যেহেতু নততলের উপর লম্বভাবে কোনো বস্তুর গতি নেই, তাই বল দুটো ব্যালেন্স করছে, প্রতিমিত করছে। আর এদিকে প্রতিমিত করবে না, এদিকে নেট বল থাকবে কোন দিকে? নিচের দিকে। এদিকে ত্বরণ, তো mg sin থিটাটা হচ্ছে পজিটিভ, fkটা হচ্ছে নেগেটিভ। যেহেতু ত্বরণ রয়েছে তাই এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, fk হচ্ছে নেগেটিভ, তো mg sin থিটা মাইনাস fk হচ্ছে নেট বল। নেট বল ইকুয়াল টু কিছুই না, ভর ইন্টু ত্বরণ, তাহলে m ইন্টু a। সেখান থেকে mg sin থিটা মাইনাস fk এর মান হচ্ছে মিউ কে mg cos থিটা, তাহলে m সব জায়গা থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে a ইকুয়াল টু হচ্ছে g sin থিটা, g কমন নিলাম, আর g কমন নিলে মিউ কে cos থিটা, তাহলে এটা হচ্ছে ত্বরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘর্ষণ বল থাকার কারণে ত্বরণটা এই অংশ কমে গেছে। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কি হতো? মিউ কে সমান 0 হতো। তাহলে ত্বরণ কত হতো? তাহলে ত্বরণ a ইকুয়াল টু g sin থিটা হতো, অভিকর্ষজ বলের কারণে। কিন্তু এখানে কি হয়েছে? হয়নি। কেন? মাইনাস হয়ে গেছে, g sin থিটা থেকে সামথিং মাইনাস হয়েছে। মাইনাস কেন হয়েছে? ঘর্ষণ বল কমে গেছে। এবার আলোচনা করব নততলের উপরে রাখা বস্তুর সাম্য নিয়ে। নততলের উপর যদি একটি বস্তু রাখা হয়, তাহলে নততলের যে নতিকোণ, সেই নতিকোণের মান যদি স্থিতিকোণ বা বিরামকোণের চাইতে কম হয়, তাহলে এমনিতেই বস্তুটা সাম্যাবস্থায় থাকবে।
একটা নততল, এই কোণটা যদি স্থিতিকোণ বা বিরাম কোণের চাইতে কম হয়, তাহলে একটা বস্তু যদি রাখা যায়, এই কোণটা যদি স্থিতিকোণ বা বিরাম কোণের চাইতে কম হয় বা সমানও হয়, তাহলে এখানে একটা যদি বস্তু রাখি, বস্তুটা সাম্যাবস্থায় থাকবে তার ওজনের উপাংশের কারণে এবং ঘর্ষণ বলের কারণে। কিন্তু এই কোণটা যদি স্থিতিকোণ বা বিরাম কোণের চাইতে বেশি হয়, এই কোণটা বেশি হলে বস্তুটা নিচের দিকে নেমে পড়বে, নিচের দিকে গড়িয়ে যাবে। তবুও যদি বস্তুটিকে আমি সাম্য অবস্থায় রাখতে চাই, তাহলে বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে। কি বললাম? মনে করলাম যে এখানে একটা বস্তু আছে, থিটা বিরাম কোণ বা স্থিতিকোণের চাইতেও বড়, থিটা গ্রেটার দেন স্থিতিকোণ বা বিরাম কোণ। তা থিটা যদি স্থিতিকোণ বা বিরাম কোণে যেতে বেশি হয়, তার বস্তুটা নিজের ওজনের উপাংশের কারণে আর ঘর্ষণ বলের কারণে সাম্যাবস্থায় থাকবে না, যেহেতু এটা বড় কোণ স্থিতিকোণ বা বিরাম কোণের চাইতে। বস্তুটা নিচের দিকে নামতে শুরু করবে। তো নামতে যদি তবু আমি না দিতে চাই, বিরাম কোণ বা স্থিতিকোণের চাইতে বড় কোণে রেখেছি নতিকোণটাকে, থিটার মানটা বড় স্থিতিকোণ বিরাম কোণের চাইতে, তবুও বস্তুটাকে নামতে দিব না, তাহলে কি করব? বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে। মনে করলাম বাইরে থেকে এদিকে একটা বল প্রয়োগ করলাম এফ, যেটা এই নততলের সঙ্গে আলফা কোণে রয়েছে। কি কোণে রয়েছে? আলফা কোণে রয়েছে। তোমরা জানি যে বস্তুটার ভর যদি এম হয়, তাহলে এদিকে হবে নর্মাল রিয়াকশন, লম্ব প্রতিক্রিয়া। এখান থেকে তার ওজন নিচের দিকে কাজ করবে এমজি। এটা থিটা হলে এই কোণটা হবে থিটা, এদিকে হবে এমজি কস থিটা। আর এই নততল বরাবর নিচের দিকে, নততল বরাবর নিচের দিকে ওজনের উপাংশ হবে কি বলতো? এমজি সাইন থিটা। আর এই নততলের থেকে যদি আলফা কোণে বাহ্যিক বলে প্রয়োগ করি আমরা বস্তুটাকে সাম্য অবস্থায় রাখার জন্য, এ প্রয়োগ না করলে সাম্য অবস্থায় থাকবে না, যেহেতু থিটা বড় কোণ, নতিকোণের চাইতে বড়, তাই বস্তুটা গড়িয়ে পড়বে। গড়িয়ে ফেলতে দিব না, বস্তুটাকে সাম্য অবস্থায় রাখবো। সাম্য অবস্থায় দুই রকমভাবে থাকতে পারে, যে বাহ্যিক বল একটু কম হলেই বস্তুটা নিচের দিকে নেমে যাবে, মানে নিচের দিকে নামার মুখে সাম্য অবস্থা হতে পারে। বা বাহ্যিক বল এমন হলো যে আরেকটু বেশি হলে উপরের দিকে ওঠা শুরু করবে, মানে উপরে ওঠার মুখে সাম্যাবস্থা। এই বস্তুটাতে বাহ্যিক বল প্রয়োগ করে থিটা কোণ যদি নতিকোণের চাইতে বড় হয়, বাহ্যিক বল প্রয়োগ করে এটাকে দুরকম সাম্যাবস্থায় রাখা যায়। এক, নিচের দিকে নামার মুখে সাম্যাবস্থা, বা উপরে ওঠার মুখে সাম্যাবস্থা। নিচের দিকে নামার মুখে সাম্যাবস্থা মানে আরেকটু কম বল প্রয়োগ করলে নিচে নামতে শুরু করবে। উপরে ওঠার সাম্যাবস্থা মানে আরেকটু বেশি বল প্রয়োগ করলে উপরে ওঠা শুরু করবে। তো দুরকম সাম্যাবস্থা হতে পারে। তো প্রথমে আমরা বলের উপাংশগুলি লিখছি। নিচের দিকে নামার মুখে সাম্যাবস্থা যখন, তখন ঘর্ষণ বল উপরের দিকে ক্রিয়া করবে। বস্তুটা নিচের দিকে নামার মুখে সাম্যাবস্থা মানে ঘর্ষণ বল উপরের দিকে ক্রিয়া করবে। কোন ঘর্ষণ বল? কাইনেটিক ফ্রিকশন না স্ট্যাটিক ফ্রিকশন? সাম্যাবস্থায় আছে তো স্ট্যাটিক ফ্রিকশন, লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন এফএল। তাহলে এ নাম্বার কি লিখব? বস্তুটি নততল বরাবর নিচের দিকে বস্তুটি নামার মুখে সাম্যাবস্থা।
সাম্যাবস্থায় থাকলে কি হবে, নিচের দিকে নামার মুখে সাম্যাবস্থায়, তাই এফ এল, অতএব এফ এল নততল বরাবর উপরের দিকে ক্রিয়াশীল। যেহেতু বস্তুটা নিচের দিকে নামার মুখে সাম্যাবস্থা, মানে আরেকটু কম বল প্রয়োগ করলে তো নিচে নেমেই যাবে, সেরকম কন্ডিশনে রয়েছে। তার নিচের দিকে নামার মুখে সাম্যাবস্থায় থাকলে এফ এল নততল বরাবর উপরের দিকে ক্রিয়াশীল। নিচের দিকে নামার মুখে সাম্যাবস্থা, তার মানে ঘর্ষণ বলটা উপরের দিকে। তাই যদি হয় তাহলে আমরা এই নততল বরাবর, যেহেতু সাম্যাবস্থায় আছে, নততল বরাবর বলগুলিকে ব্যালেন্স করব। এদিকে কোন বল হবে, এটা যদি এফ হয়, কোনটা যদি আলফা হয়, তাহলে এটা হচ্ছে এফ কস আলফা, আর উপরের দিকে এদিকে হবে এফ সাইন আলফা। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, এফ কস আলফা প্লাস লিমিটিং ফ্রিকশন, এফ কস আলফা বাহ্যিক বলের উপাংশ আর ঘর্ষণ বল এফ এল ইজিক্যাল টু নিচের দিকে হচ্ছে এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা, এফ কস আলফা এফ এল, এফ এল লিমিটিং ফ্রিকশন মিউ এস ইন্টু এন মিউ এস ইন্টু এন, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার নততলের অভিলম্ব হবে, যেহেতু সাম্যাবস্থায় রয়েছে তাই নততলের লম্ব হবে উপরের দিকে আর নিচের দিকে বল দুটি সমান। তো উপরে কি আছে, এন আর এফ সাইন আলফা, উপরে আছে এন প্লাস এফ সাইন আলফা, আর নিচের দিকে কি আছে, এম জি কস থিটা, এম জি কস থিটা। এটা হচ্ছে 2 নম্বর। এই দুটি সমীকরণ থেকে আমাদের কী বার করতে হবে, এফ এর মান। সাম্যাবস্থায় রাখতে গেলে বলের মানটা কত, বলের মানটা বার করব আমরা এখানে। নততলের উপর রাখা বস্তুর সাম্য, বলের মান কত, থিটা যদি নতিকোণের চাইতে বড় হয়। তাহলে এই দুটাকে, এখানে আছে মিউ এস এন, এখানে শুধু এন, এটাকে মিউ এস দিয়ে গুণ করব। মিউ এস দিয়ে গুণ করার পরে 1 থেকে 2 বিয়োগ করব, 1 বিয়োগ 2 ইন্টু মিউ এস করে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করব, মিউ এস দিয়ে গুণ করলাম, তো এফ কস আলফা মিউ এস এন, আর এটাকে মিউ এস দিয়ে গুণ করলে মিউ এস এন, বিয়োগ করছি তো এটা বাদ চলে যাচ্ছে, এটা বিয়োগ করছি তো মিউ এস এস সাইন আলফা, এটা এম জি সাইন থিটা মাইনাস মিউ এস এম জি কস থিটা, এফ কমন নেব, কস আলফা মাইনাস মিউ এস সাইন আলফা, এম জি কমন নিব, সাইন থিটা মাইনাস মিউ এস কস থিটা। এবার আমরা জানি মিউ এস টেন ল্যামডা ইকুয়াল টু মিউ এস, এটা আমরা জানি। অর্থাৎ ঘর্ষণ কোণ যদি ল্যামডা হয়, মানে সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইকুয়াল টু মিউ এস, বা এফ কস আলফা মিউ এস হচ্ছে 10 ল্যামডা সাইন আলফা ইকুয়াল টু এম জি সাইন থিটা, মিউ এস হচ্ছে 10 ল্যামডা কস থিটা। জায়গা যেহেতু নেই, এখানে ডবল করে দিচ্ছি, 10 ল্যামডাকে লিখলাম
সাইন ল্যামডা বাই কস ল্যামডা। এখানেও লিখলাম টেন ল্যামডার জায়গায় সাইন ল্যামডা বাই কস ল্যামডা। তাহলে এদিকে কি হচ্ছে, কস আলফা কস ল্যামডা মাইনাস সাইন আলফা সাইন ল্যামডা, নিচে কস ল্যামডা, এদিকে এমজি সাইন থিটা কস ল্যামডা কস থিটা সাইন ল্যামডা, আর নিচে হচ্ছে কস ল্যামডা। এই পোর্শনটাকে ওই পোর্শনে নিয়ে গেলে কস ল্যামডা কেটে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি, যেটা পাচ্ছি সেটাকে শর্টকাটে এখানে লেখার চেষ্টা করি, জায়গার বড্ড অভাব। তাহলে এফ ইজুকাল টু mg সাইন থিটা কস ল্যামডা মাইনাস কস থিটা সাইন ল্যামডা। তার মানে এটা হচ্ছে সাইন থিটা মাইনাস ল্যামডা, মাইনাস আছে সাইন থিটা মাইনাস ল্যামডার ফর্মুলা। আর নিচে এটাকে আমি কি লিখতে পারি, কস আলফা কস ল্যামডা মাইনাস সাইন আলফা সাইন ল্যামডা। তার মানে কস আলফা প্লাস ল্যামডা, মাইনাস থাকলে কসের ক্ষেত্রে প্লাস সূত্র, তাহলে ক্লস আলফা প্লাস ল্যামডা। এটা হচ্ছে তাহলে আমাদের যে ফোর্সটা লাগবে সাম্যাবস্থায় রাখার জন্য নিচের দিকে পড়ার মুখে। এবং দেখতে পাচ্ছি যে এফ মিনিমাম যদি করতে হয় তাহলে নিচেরটাকে ম্যাক্সিমাম হতে হবে ভগ্নাংশের। এটা ম্যাক্সিমাম কখন হবে, আলফা প্লাস ল্যামডা ইজুকাল টু 0। এফ মিন ইজুকাল টু mg সাইন থিটা মাইনাস ল্যামডা। এফ মিনিমাম হতে হবে কখন, নিচেরটা 1 হবে যখন cos আলফা প্লাস ল্যামডা ইজুকাল টু 1। কসের ম্যাক্সিমাম মানে 1 হতে পারে, বা আলফা প্লাস ল্যামডা ইজুকাল টু 0, বা আলফা ইজুকাল টু মাইনাস ল্যামডা। তো আলফা যদি মাইনাস ল্যামডা হয় তাহলে আলফা প্লাস ল্যামডা ইজুকাল টু 0, কস 0 মানে 1, নিচেরটা 1 হয়ে গেল, এটাই ম্যাক্সিমাম মান। তো হরের মান ম্যাক্সিমাম হলো, মানে টোটাল মানটা মিনিমাম হলো, তাহলে এফ মিনিমাম। তাহলে এফ মিনিমাম কতটা বল প্রয়োগ করতে হবে যাতে এটা নিচের দিকে পড়ার মুখে সাম্যাবস্থায় থাকে, সেটা হচ্ছে mg সাইন থিটা মাইনাস ল্যামডা। তো নততলের উপর রাখা বস্তুর সাম্য বাহ্যিক বল এফ এর মিনিমাম মান যখন নিচের দিকে পড়ার মুখে থাকবে তখন হচ্ছে mg সাইন থিটা মাইনাস ল্যামডা। এবার এই বলের মান যদি বাড়তে থাকে, বাড়তে এমন এক অবস্থা হবে যে উপরে উঠার মুখে সাম্যাবস্থা, উপরে গতিশীল হবে না, গতিশীল হওয়ার প্রাক আগের মুহূর্তে সাম্যাবস্থা, সেখানে এফ এর মান কত আমরা নির্ণয় করব। তাহলে নততল বরাবর উপরে উঠার মুখে সাম্যাবস্থা, নিচে নামা উপরে উঠার তফাৎটা কি, ফ্রিকশনের ডিরেকশন পাল্টে যাওয়া। উপরে উঠার মুহূর্ত হলে নিচের দিকে ফ্রিকশন, নিচে নামের মুখে হলে উপরের দিকে ফ্রিকশন, ঘর্ষণ বলটার দিক পাল্টে যাওয়া, আর কিছুই না। নততল বরাবর উপরে উঠার মুখে সাম্যাবস্থা আছে, তবে কি হবে, এফ এল নততল বরাবর নিচের দিকে ক্রিয়া করবে। এটাই তফাৎ, আগেরবার এফএল উপরের দিকে ক্রিয়া করত, এখন এফএল নিচের দিকে ক্রিয়া করবে। এফএল নিচের দিকে যদি ক্রিয়া করে তাহলে নিচের দিকে দুটি বল, উপরের দিকে কি বল, নজল বরাবর উপরের দিকে শুধু এফ কস আলফা, অতএব এফ কস আলফা ইজুকাল টু mg সাইন থিটা প্লাস এফএল।
বা এফ কস আলফা, এফ এর কি জানি আমরা মিউ এস ইন্টু এন, এফ কস আলফা মাইনাস এফ এল, এফ এল মানে মিউ এস ইন্টু এন, মিউ এস ইন্টু এন ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা। এটা 1 নম্বর সমীকরণ। এবার নততলের সঙ্গে লম্ব হবে আমরা বলগুলির উপাংশ সমান দেখাবো, উপরে এন প্লাস এফ সাইন আলফা, নিচে এম জি কস থিটা। তাহলে উপরে কি আছে? উপরে আছে এন প্লাস এফ সাইন আলফা, নিচের দিকে কি আছে? এম জি কস থিটা। এটা 2 নম্বর। 2 নম্বরে এখানে মিউ এস এন আছে, এখানে মিউ এস নাই, তো এটাকে মিউ এস দিয়ে গুণ করলাম। তো অতএব 1 নং সমীকরণ যোগ 2 নং এর সঙ্গে মিউ এস গুণ করলাম। এখানে মিউ এস দিয়ে গুণ করব সবাইকে, করার পরে 1 নং এর সঙ্গে যোগ করব। তো কি হবে? মিউ এস এন মাইনাস আর মিউ এস এন প্লাস কেটে যাবে, তাহলে এফ গুলো পাওয়া যাবে। তাহলে থাকবে এফ কি হবে বলো তো? সাইন বাই কস ল্যামডাগুলা, সাইন ল্যামডা বাই কস ল্যামডা। লসাগু করলে সাইন থিটা, নিচের কসটা এদিকে চলে আসবে কস ল্যামডা। এখানে সাইন বাই কস ছিল, টেন ল্যামডা মানে সাইন ল্যামডা বাই কস ল্যামডা, তা সাইন ল্যামডা কস থিটা ছিলই। নিচে হরে থাকবে কস ল্যামডা, এটারও হরে থাকবে কস ল্যামডা, কাটাকাটি হয়ে যাবে। এখানে হবে কস আলফা কস ল্যামডা প্লাস সাইন আলফা সাইন ল্যামডা। তাহলে এটা কি হচ্ছে? এমজি। উপরেরটা হচ্ছে সাইন থিটা প্লাস ল্যামডা, নিচেরটা হচ্ছে কস আলফা মাইনাস ল্যামডা। এটা উপরে ওঠার মুখে, তাই উপরে প্লাস নিচে মাইনাস। গতবার এটা ছিল নিচে নামার মুখে সাম্যাবস্থা, নিচে নামার মুখে, তাই নিচে ছিল প্লাস, উপরে ছিল মাইনাস, বাদ বাকি একই। মনে রাখার জন্য বলছি ট্রিক্স, যে উপরে প্লাস নিচে মাইনাস, যেহেতু উপরে ওঠার মুখে সাম্যাবস্থা তাই উপরে প্লাস, আর গতবার ছিল নিচে নামার মুখে সাম্যাবস্থা, তো নিচে ছিল প্লাস, বাদ বাকি একই। তো এখানেও আমরা বলবো যে এফ এর মান মিনিমাম কত হবে? মিনিমাম হতে গেলে এফ মিন হলে কি হবে? কস আলফা মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 1, বা আলফা মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0, বা আলফা ইজ ইকুয়াল টু ল্যামডা। এবার আলফার মানটা যদি 0 হয়, আলফার মান যদি 0 হয়, অর্থাৎ নততল বরাবর যদি বাহ্যিক বল প্রয়োগ করি, তাহলে এফ এর মান কত হয়? আলফার মান 0 হলে আলফা ইজ ইকুয়াল টু 0, মানে নততল বরাবর বাহ্যিক বল। নততল বরাবর বাহ্যিক বল হলে কি হবে? এটার মান হয়ে যাবে এফ ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা প্লাস ল্যামডা, আর নিচে আলফাটা 0 হয়ে যাচ্ছে, তো কস অফ মাইনাস ল্যামডা, কস তো মাইনাস খেয়ে নেই, তো কস অফ মাইনাস ল্যামডা মানে কস ল্যামডা। উপরে ওঠার মুখে যখন থাকবে সাম্যাবস্থা, আর নিচে নামার মুখে হলে উপরেরটা মাইনাস, নিচে কস ল্যামডাই হবে। আর নিচে নামার মুখে যদি হতো তাহলে কি হতো? এটাই, এই জায়গা থেকে এই জায়গায় আসলাম, তাহলে এফ ইকুয়াল টু হতো এম জি সাইন থিটা মাইনাস ল্যামডা বাই কস ল্যামডা। যদি আলফা 0 হতো, আলফা ইকুয়াল টু 0 হলে নততল বরাবর উপরের দিকে যদি বাহ্যিক বল প্রয়োগ করতাম। ফ্রিকশন বা ঘর্ষণ ভালো কাজ করে না খারাপ কাজ করে? উপকারী না অপকারী? সুবিধা না অসুবিধা? উত্তর হচ্ছে দুটোই। সুবিধা কি?
এই যে কলমটা ধরে আছি, যদি এর মধ্যে ফ্রিকশন বল ক্রিয়া না করতো, এটা নিচে পড়ে যেত। অভিকর্ষ বল নিচের দিকে টানছে, তাহলে কে উপরের দিকে ধরে ব্যালেন্স রেখেছে? ঘর্ষণ বল। দুই আঙুলের মাঝখানে উপরের দিকে এই যে স্পর্শতল আছে, স্পর্শতলের স্পর্শক বরাবর উপরের দিকে ঘর্ষণ বল কাজ করছে। কোন ঘর্ষণ বল? স্থিত ঘর্ষণ বল এখানে। তাই অভিকর্ষ বলের ক্রিয়াতেও নিচের দিকে পড়ছে না। যদি ঘর্ষণ বল না থাকতো, কলমটাকে এভাবে কোনোদিন ধরতে পারতাম না, এটা বই ধরে পড়তে পারতাম না, রাস্তায় হাঁটতে পারতাম না, গাড়ির চাকা ঘুরতো না, মানে চাকা ঘুরলে এগিয়ে যেতাম না। তো এইভাবে আমরা ঘর্ষণের উপকারিতা পাই। আর ঘর্ষণের অপকারিতা কি? ঘর্ষণ ডিসিপেটিভ ফোর্স, আমাদের ঘর্ষণের মাধ্যমে শক্তির অপচয় হয়, যন্ত্রপাতির তার কার্যক্ষমতা কমিয়ে দেয়, যতটা কার্যক্ষমতা করতে পারে ঘর্ষণের জন্য কমে যায়, ঘর্ষণের জন্য ক্ষয় হয়। তো ঘর্ষণের বিভিন্ন অপকারিতা রয়েছে, ঘর্ষণের উপকারিতাও রয়েছে। বেশি ঘর্ষণ, একটা খাতার মধ্যে কলম দিয়ে লিখব, বেশি ঘর্ষণ হলে সেটাও অসুবিধা, আর খুব কম ঘর্ষণ হলে কলম পিছলে যাবে, স্লাইডিং হবে, সেটাও সমস্যা। তাই ঘর্ষণ বল যেমন উপকারিতা রয়েছে, অপকারিতা রয়েছে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।